ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে প্রকাশ্যে তার বক্তব্যে যুদ্ধের প্রস্তুতি নিন, যুদ্ধ করতে হবে, কার সঙ্গে করতে হবে, বাংলাদেশের সঙ্গে করতে হবে, পরিষ্কারভাবে নাম ধরে তিনি তার সামরিক বাহিনীকে এই একটি কঠিন বার্তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে। প্রথম আলো এই হেডলাইনটি করেছে, আমি প্রথম আলোর নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। ডক্টর ইউনূসের সামনে ভারতীয় কর্তৃপক্ষ শিশু আন্তর্জাতিক পর্যায়ে। আমার আপনার কপাল ভালো যে আমার দেশটাকে এখন একজন নোবেল বিজয়ী রিপ্রেজেন্ট করছে, যার সামনে ভারতীয় কুত্তার বাচ্চারা বলদের মতো গই খায়। ইন্ডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে পারতেছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আসনটাতে সহ্য করতে পারতেছে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকির। সরকারের 4টি বড় ভুল, আওয়ামী লীগ লাভবান। এই অন্তর্বর্তী সরকারের কি কি ভুল আছে এই মুহূর্তে, সেই ভুলগুলো নিয়েই মূলত পর্যালোচনা করতে চাই। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। মাত্র কিছুদিন পূর্বেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে প্রকাশ্যে তার বক্তব্যে কিন্তু বলেছিলেন তার সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিন, যুদ্ধ করতে হবে, কার সঙ্গে করতে হবে, বাংলাদেশের সঙ্গে করতে হবে, পরিষ্কারভাবে নাম ধরে তিনি তার সামরিক বাহিনীকে এই অর্ডার দিয়েছিলেন। রাজনাথ সিং এর সেই কথা কোনো কথার কথা ছিল না। পরবর্তী 1 থেকে 1.5 মাসে সেটা পরিষ্কারভাবে কিন্তু বোঝা গেছে যে ভারতীয় সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে। দেখুন, ভারতের মূল ভূখণ্ড থেকে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, আর্টিলারি, বিভিন্ন ধরনের এপিসি এবং যে লং রেঞ্জের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে তার বিশাল ইউনিট তারা অলরেডি কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলে মোতায়েন করেছে। বিশেষ করে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের আশেপাশে এবং উত্তরাঞ্চলের উপরের দিকে একেবারে অরুণাচল প্রদেশের ভেতর বিপুল পরিমাণের সমরাস্ত্র ভারত মজুত করেছে। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ভারতের মণিপুর রাজ্যের ভেতর অচল অবস্থা থাকার পর অবশেষে ভারত আচমকাই তার যে সারপ্রাইজ অ্যাটাক রয়েছে সেটা শুরু করেছে মণিপুরের ভেতর। এবং স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের সামরিক বাহিনীর এই মিশনের ফলে বন্দুক যুদ্ধে অলরেডি কিন্তু সেই এলাকার ভেতর যে 11 কুকি বিদ্রোহী রয়েছে সেই 11 কুকি বিদ্রোহী কিন্তু নিহত হয়েছেন। এবং বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে ভারত এই মিশন পরিচালনা করার জন্য তার যে হেভি অস্ত্র রয়েছে সেগুলো ব্যবহার শুরু করেছে, মেশিন গান এবং কিছু কিছু ক্ষেত্রে ভারতের সামরিক বাহিনী তার যে মিসাইল রয়েছে, এন্টি ট্যাঙ্ক, সেগুলো ব্যবহার করছে। এবং দেখুন, এই যে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই অঞ্চলগুলোতে ভারতের সামরিক বাহিনী যে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা শুরু করেছে এটা কিন্তু শুধু ভারতের একার জন্য মাথা ব্যথা নয়, বাংলাদেশের জন্য কিন্তু অন্যতম মাথা ব্যথার কারণ হবে। কারণ হিসাব বলছে যে মণিপুর, মিজোরামের ভেতর এই মিশন যখন হচ্ছে তখন ভারত থেকে পলায়নরত যে কুকি চীনের বিশাল সদস্য রয়েছে তারা অস্ত্র শস্ত্র এবং দলবল নিয়ে বর্তমানে বাংলাদেশে প্রবেশ করছেন, বাংলাদেশে আশ্রয় স্থল হিসাবে ব্যবহার করে তারা প্রাণে বাঁচতে চাচ্ছেন। এবং এই ক্ষেত্রে কিন্তু এই খবরও রয়েছে যে বাংলাদেশের ভেতর তাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে এই কুকি চীন জাতের লোক তারা কিন্তু এই ক্ষেত্রে তাদের আশ্রয় দিচ্ছেন। এবং এই ঘটনা যদি বাড়তে থাকে এবং কুকি চীনের সদস্যরা বাংলাদেশে যদি আসতেই থাকেন তাহলে কিন্তু অবশ্যই পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি সেটা খারাপ হতে বাধ্য। সকল কিছুর টাইমিং কিন্তু আমাদের বুঝতে হবে। পার্বত্য চট্টগ্রাম ঘিরে পরিস্থিতি হঠাৎ করেই কিন্তু বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তনের পর ঘোলাটে হয়ে যায়। সেখানে কিন্তু স্থানীয়ভাবে নানান ধরনের দাঙ্গা তৈরি হয়, যেটা হওয়ার কথা ছিল না, তবে সেটা হয়েছে, যার জন্য কিন্তু সেই এলাকায় কিছু সময় আমাদের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল পর্যটকদের যাওয়া আসার ক্ষেত্রে। এখন কিন্তু পর্যটনের মৌসুম এবং উন্মুক্ত হয়েছে বিষয়গুলো। আর ঠিক এমতো অবস্থায় দীর্ঘ সময় নীরব থাকার পর মণিপুরের ইস্যুকে কেন্দ্র করে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে। এবং সেই জায়গায় কুমিল্লার আশেপাশে আমাদের যে চিকেন নেক রয়েছে সেখানেও কিন্তু ভারতের সামরিক বাহিনীর যে হেভি সমরাস্ত্র তারও কিন্তু একটা ভারী উপস্থিতি হয়েছে। সুতরাং সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের কিন্তু একটা এখন কার্যকর পরিকল্পনা তৈরি। ডক্টর ইউনূস উনি যদি কাউকে প্লে করে, হি ইজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার, লেট হিম প্লে। উনার প্লেয়ার কোয়ালিটির কাছে আপনি আমি কিছুই না, উনাকে প্লে করতে দেন। ডক্টর ইউনূসের সামনে ভারতীয় কর্তৃপক্ষ শিশু আন্তর্জাতিক পর্যায়ে। আমার আপনার কপাল ভালো যে আমার দেশটাকে এখন একজন নোবেল বিজয়ী রিপ্রেজেন্ট করছে, যার সামনে ভারতীয় কুত্তার বাচ্চারা বলদের মতো গই খায়, তার সামনে দাঁড়াতে পারে না। আপনারা এটা মনে করেন না আমি বিএনপি করি না, জামাত করি না, তো সেক্ষেত্রে আমার কি তারা এখন ক্ষমতা চাচ্ছে না। আমি এটাও চাই না ডক্টর ইউনূস 20 বছর ক্ষমতায় থাকুক, কারণ ওনার বয়স 84 বছর। কিন্তু একটা জিনিস, এই মুহূর্তে ওনাকে নিয়ে যে দানবীয় খেলা চলছে এটা বন্ধ হোক। দর্শকবৃন্দ, আপনারা এটা জানেন
আজকে গত 54 বছরের হিস্ট্রিতে ভারত এই প্রথম বাংলাদেশের মাটিতে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের দ্বারা পাছার মধ্যে লাথিকে তাদের পুতুল নিয়ে দৌড়েছে। এখন এই মুহূর্তে ডক্টর ইউনূসকে যদি সরানো হয়, বাংলাদেশের অর্থনীতি অলরেডি জাহান্নাম, আরো জাহান্নাম অবস্থা হবে। বাংলাদেশের সবকিছু ভঙ্গুর, এর চেয়েও খারাপ অবস্থায় যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকের কথা কারোই শোনা উচিত। বিএনপির মতো রাজনৈতিক দলের কথা এই মুহূর্তে আদৌ শোনা উচিত না। আমি বিএনপির বিপক্ষে যাচ্ছি না, আমি বিএনপির পক্ষে থাকছি। এই মুহূর্তে বিএনপি সরকার গঠন করলে ভারত তাদেরকে আওয়ামী লীগের চেয়েও কঠিন ভাবে ব্যর্থ করবে। ইন্ডিয়া উইল সেট বিএনপি ফর শিওর ফেলিওর। ইন্ডিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কথা বুঝতে যদি ব্যর্থ হয়, তারা মায়ের পেটে বসে আছে। বাংলাদেশের বর্তমান অবস্থায় বাংলাদেশকে চালানোর মতো কোন যোগ্যতা, লোকবল, পয়সা বিএনপি। এই মুহূর্তের প্রথম ভুল, ট্রাম্পের ছবি সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করা। একটা ছবি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ট্রাম্পের ছবি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছিলেন, সেই মিছিল থেকে ট্রাম্পের ছবি সমেত আটক করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে পুলিশ কর্মকর্তার আওতায় এই পুলিশ বাহিনীর সদস্যরা ছিলেন যারা গ্রেফতার করেছেন, তারা তো এটা বলতে পারতেন যে আপনাদেরকে গ্রেফতার করা হলো, আপনারা ট্রাম্পের ছবি নামিয়ে রাখেন। তাদেরকে ট্রাম্পের ছবি সহ পোস্টার হাতে ধরিয়ে ফটো সেশন করার উদ্দেশ্যটা কি? তার মানে আওয়ামী লীগ যা চেয়েছিল তাই এই ছবির মধ্য দিয়ে হয়েছে। গ্রেফতার করার পর ফটো সেশন হবে, সেটা সাধারণভাবেই হতে পারতো, তাদেরকে নিয়ে পুলিশ দাঁড়িয়ে ফটো তুলতে পারতো, কিন্তু তাদের প্রত্যেকের হাতে ট্রাম্পের ছবি সহ পোস্টার ধরিয়ে দিয়ে ফটো সেশন করে ঘটা করে গ্রেফতার করা হয়েছে। তাহলে সাদা চোখে বা হঠাৎ করে বা আগের ঘটনা না জেনে যদি কেউ এই ছবি দেখে, তাহলে মনে করবে যে ট্রাম্পের ছবি হাতে থাকার কারণেই গ্রেফতার হয়েছে। এটা একটা ভয়াবহ বুদ্ধিবৃত্তিকহীনতা হয়েছে। এর প্রভাব কূটনৈতিকভাবে পড়তে পারে, এর প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে নানাভাবে মিথস্ক্রিয়ার মতো ছড়িয়ে যেতে পারে। এটা হচ্ছে প্রথম ভুল। আর তৃতীয় ভুল হচ্ছে, আপনারা জানেন মুস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে সারা দেশেই বিভিন্ন প্রান্তে প্রতিবাদ উচ্চারিত হচ্ছে। চট্টগ্রামের জামাল খানেও এইরকম একটা প্রতিবাদের আয়োজন করেছিল তৌহিদি ছাত্র জনতা শিরোনামের একটি সংগঠন। সেই প্রতিবাদ কর্মসূচি থেকে 6 জন ছাত্রকে আটক করা হয়। এই ছাত্ররা কিন্তু কোনো সহিংসতা করেনি বা ভাঙচুরের পদক্ষেপ নেয়নি। তাহলে কেন আটক করা হলো? এদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়, এরপর জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর হেফাজতে ইসলামের ঊর্ধ্বতন নেতারা এসে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। এই যে আত্মঘাতী পদক্ষেপ, এটা কে নিতে বলেছে? এটা কেন হলো? যদি মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে, এই সরকারের বিরুদ্ধে কণ্ঠ উচ্চকিত করে, সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে চায়, তাহলে তার কণ্ঠকে রুদ্ধ করবেন। 16 বছর তো এটাই হয়েছে। সেই পথেই এই সরকার এই ঘটনার ক্ষেত্রে পা বাড়ালো। এই ছাত্র জনতাই তো এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। যারা ক্ষমতায় বসিয়েছে, এই সরকার বিপদে পড়লে সবসময় যারা পাশে থাকবে তাদেরই বুকে ছুরি মারা হচ্ছে। এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট আবেগের বিষয়। এই আবেগের জায়গাগুলো যখন নষ্ট হয়ে যাবে, তখন ছাত্র জনতা আর এই সরকারকে ওন করবে না, মনে করবে না যে এটা আমাদের সরকার, বরং মনে করবে আগের সরকারের এটা কেবলমাত্র ধারাবাহিকতা, কেবলমাত্র নাম পরিবর্তন, এর মধ্যে অভ্যুত্থানের চেতনার লেশ মাত্র নেই। কেন আটক করা হবে? মানুষকে কি প্রতিবাদ করতে দেবেন না? এই প্রতিবাদ এর অধিকার যেন অক্ষুণ্ণ থাকে। অনেকগুলো বিষয় ছিল নিশ্চয়ই, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কথা বলার স্বাধীনতা। এই কথা বলার স্বাধীনতার জন্যই সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ তারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। 1600 বেশি মানুষ নিহত বা শহীদ হয়েছেন এই অধিকারকে বাস্তবায়ন করবার জন্য, দাবি আদায়ের জন্য। 400 মানুষ চিরতরে অন্ধ হয়ে গেছে, 600 মানুষ পঙ্গু হয়ে গেছে এবং 20,000-এরও মানুষ আহত হয়েছে। তাহলে এত যে ক্ষয়ক্ষতি, রক্তদান, শাহাদাত বরণ, এগুলোর মধ্য দিয়ে কি আমরা এটাই পেলাম? প্রতিবাদ করলেই আটক করবেন, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, ভয় দেখাবেন, চোখ রাঙাবেন, থামিয়ে দেবেন? তাহলে কি হলো? তাহলে কি জেইলাও সেই কদু? এই যে ফ্যাসিবাদী পথে হাঁটার প্রবণতা, এটা কেন আবার শুরু করলেন? এই ধৃষ্টতা কেন হচ্ছে? যারা আপনার প্রকৃত বন্ধু তাদের বুকেই ছুরি চালাচ্ছেন। 6 জনকে আটকের জন্য অবশ্যই ক্ষমা চাওয়া উচিত সংশ্লিষ্টদের। চতুর্থ ভুল হচ্ছে একটা বয়ান, যেটা ফ্যাসিবাদের সময়কালে আমরা সবসময় শুনেছি, বিকল্পকে। এখনো কিন্তু বলা হচ্ছে, বিভিন্ন দপ্তরে যখন নিয়োগ দেওয়া হচ্ছে, সেই নিয়োগ নিয়ে যখন প্রতিবাদ উঠছে, তখন বলা হচ্ছে বিকল্পকে। বিকল্পকে এটা যদি জানতে চান, তাহলে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল চিত্র বা গ্রাফিতির দিকে চোখ রাখতে হবে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন যে আসলে বিকল্প কে। বিকল্প আমি, আপনি এবং আমরা সবাই। ভুল নাম্বার 4, সেটা হচ্ছে একটা কথা বলা হচ্ছে এছাড়া তো বিকল্প কেউ ছিল না। আমাদের লোক কোথায়? লোক তো পাওয়া যাচ্ছে না, লোকটাকে পাওয়া যাচ্ছে না। এই গণ অভ্যুত্থানের পক্ষের লোকদের চিনতে ভুল করা হচ্ছে চরমতম একটা ব্যর্থতা, এই সরকারের চরমতম একটা ভুল। লোক কিন্তু আশেপাশেই আছে, তাদেরকে বিভিন্ন দলের ট্যাগ দেওয়া হচ্ছে, XYZ, তাদেরকে নেওয়া যাবে না। গতিশীল পথে বা গতিশীল সরকার হিসেবে চিহ্নিত করতে হবে। সুতরাং যাদের শরীরে, চেহারায়, কর্মকাণ্ডে ট্যাগ আছে তাদেরকে বাদ দাও, তাদেরকে তাড়িয়ে দাও।
এই যে প্রবণতা, এটা কত বড় আত্মঘাতী এবং ভয়াবহ, এই প্রবণতা যদি চলতেই থাকে তাহলে নিশ্চয়ই সেটা উপলব্ধি করবে এই সরকারই। আজকে ছাত্র জনতা যে বিপ্লবের উর্বর ভূমি পেয়েছে, মানুষের বিপুল সমর্থন পেয়েছে, তার পেছনে জনাব ইকতেদার আহমেদ, কবি আব্দুল হাই শিকদার এবং নুরুল কবিরদের অবদান রয়েছে। আমি এরকম আরো 100 জনের তালিকা উপস্থাপন করতে পারবো। সুতরাং যখন বলা হয় যে বিকল্প তো নেই, উপায় নেই, লোক নেই, আমাদের লোক কোথায়, যোগ্যতম লোক নেই, তখন আসলে কৃতদাসের মতো নিরন্তর হাসতেই ইচ্ছে হয়। ওই যে কবিতার 4টে লাইন আছে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চোখ খোলার আহ্বান জানাই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।